শুরু হয়ে গেছে ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বড় উৎসব লোকসভা ভোট। আর এই লোকসভা ভোট ঠিক করে যে আগামী 5 বছর দেশ কোন সরকার চালাবে। গত 19শে এপ্রিল থেকে শুরু হয়েছে এই লোকসভা ভোট। টোটাল 7 দফায় ভোট গ্রহণ হবে। আগামী 1 জুন শেষ দফার ভোট গ্রহণ এবং 4 জুন ফলাফল প্রকাশ হবে। আর এই ভোটকে কেন্দ্র করে মিডিয়া নানা রকম ওপিনিয়ন পোল, এক্সিট পোল দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে যে এনডিএ তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসবে। এই ধরনের ওপিনিয়ন পোল কিন্তু সহজেই টাকা দিয়ে ম্যানিপুলেট করা যায়। এইসবের বাইরে গিয়ে আমরা দেশ জুড়ে কোন আসনের কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই একটা ভিডিওতে দেশ জুড়ে 543টা আসন কভার করা সম্ভব নয়। তো এই নতুন সেগমেন্টের আজকের এই প্রথম পর্বে আমরা পশ্চিমবঙ্গের 20টা আসন নিয়ে কথা বলবো, বাকি 22টা আসন নিয়ে পরের এপিসোড, এবং দেশের অন্যান্য আসন নিয়ে আমরা পরবর্তী এপিসোডে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা 2019-এর ভোটের ডেটা এবং তার পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেই ভোটের ডেটা দুটোকে অ্যানালিসিস করে দেখবো যে এনডিএ সত্যিই 400+ যেতে পারবে, নাকি অপোজিশনের কথা মতো 272-ও পৌঁছাতে পারবে না। বাকি মানুষের রায় তো 4 জুন জানা যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি পিনাকি। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। আমার এই চ্যানেলে আপনারা অনেকেই আছেন যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এতে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসনের মধ্যে প্রথম যে আসনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোচবিহার। এই কোচবিহার আসনে 2019 সালে বিজেপির তরফ থেকে নিশীথ প্রামাণিক জিতেছিলেন। এই নিশীথ প্রামাণিক আগে তৃণমূলে ছিলেন এবং তারপরে তৃণমূল থেকে বিজেপিতে এসে লোকসভা ভোটের টিকিটে জয়ী হন। এবারে বিজেপি সেই নিশীথ প্রামাণিকের উপরেই ভরসা দেখিয়েছে। টিএমসি থেকে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি 2021-এ এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই বিধানসভার বিধায়ক। 2019-এ বিজেপি এখান থেকে প্রায় 47% ভোট পেয়েছিল আর টিএমসি প্রায় 44% ভোট পেয়েছিল। আর ভোটের মার্জিন ছিল প্রায় 54,000। কিন্তু 2021-এর বিধানসভা ভোটে দেখা যায় কোচবিহার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 5টিতে জিতে যায় বিজেপি আর বাকি 2টিতে জেতে টিএমসি। কিন্তু এই বাকি 2টির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আসনটা সেটা হচ্ছে দিনহাটা। এই দিনহাটায় প্রথমে দাঁড়িয়েছিলেন নিশীথ প্রামাণিক, তার বিপরীতে দাঁড়িয়েছিলেন উদয়ন গুহ তৃণমূলের তরফ থেকে। এই উদয়ন গুহকে নিশীথ প্রামাণিক মাত্র 57 ভোটে হারিয়ে দেন। কিন্তু তারপরে যখন আবার বাই ইলেকশন হয় ওখানে, সেই বাই ইলেকশনে উদয়ন গুহ প্রায় 1,64,000 ভোটে জিতে বেরিয়ে যান। তো বিধানসভায় প্রাপ্ত ভোটের নিরিখে দেখতে গেলে যে কোচবিহার কেন্দ্রে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। আবার যদি 2019-এর ভোট এবং 2021-এর নিশীথ প্রামাণিকের দাঁড়ানো ভোটকে যদি আমরা তুলনা করি তাহলে বোঝা যাবে যে কোথাও যেন নিশীথ প্রামাণিক কিন্তু এগিয়ে রয়েছেন এবারের ভোটে। চলে আসবো এর পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে গতবারেও জিতেছিল বিজেপি প্রায় 2,43,000 ভোটের মার্জিনে। এবারেও বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা, যিনি বিজেপির আবার বিধায়কও, আর তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রকাশ চিকবারাই। 2021-এর বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের 7টা বিধানসভার মধ্যে 6টিতেই জিতে গেছিল বিজেপি, মাত্র 1টি আসনে যেতে টিএমসি। সুতরাং 2019 এবং 2021-এর ডেটা অবজার্ভ করে দেখা যাচ্ছে যে এবারেও বিজেপির জেতার চান্সই বেশি এখান থেকে। আচ্ছা, এর পরে যে আসনটা সেটা হচ্ছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি আসনে 2019 সালে বিজেপি প্রায় 1,84,000 ভোটের মার্জিনে জিতে যায়। কিন্তু মজার ব্যাপার, 2021-এর বিধানসভা ভোটে আবার এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 5টি আসনে জিতে যায় টিএমসি। এবারে এখানে বিজেপি থেকে দাঁড়িয়েছেন জয়ন্ত রয় আর তৃণমূল থেকে দাঁড়িয়েছেন নির্মল চন্দ্র রয়। 2019-এর লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল, আবার 2021-এর বিধানসভা ভোটে টিএমসি এগিয়েছিল। তো এই বিধানসভার লোকসভার তুলনা করে একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানকার মানুষ কি পারপাসে ভোট হচ্ছে তার উপরে নির্ভর করে ভোট দিচ্ছে। লোকসভা ভোটে হাওয়া সেন্ট্রাল পার্টির দিকে আর বিধানসভা ভোটে হাওয়া হচ্ছে স্টেট পার্টির দিকে। তো এবারে যেহেতু লোকসভা ভোট, তো সেই হিসাবে দেখতে গেলে বিজেপি একটু হলেও এগিয়ে রয়েছে। যদিও লড়াই হাড্ডাহাড্ডি হবে, তাও 1% হলেও যেন বিজেপি এগিয়ে রয়েছে। আচ্ছা, এর পরে চলে আসবো আমরা দার্জিলিং। আর দার্জিলিং নিয়ে কথা যত না বলা যায় ততই ভালো, কারণ 2009 সাল থেকে এখানে টানা বিজেপি জিতে আসছে। গতবারে প্রায় 4,13,000 মার্জিনে বিজেপি এখান থেকে জিতেছিল, এবারেও বিজেপির জয় প্রায় কনফার্ম। যদিও অনেকে বলছেন যে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক টিকিট না পেয়ে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছেন, কিন্তু তাও খুব বেশি ভোট কাটতে পারবেন না। এর পরে কথা বলবো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে। এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল এখনো অবধি কিন্তু খাতা খুলতে পারেনি। 1999 থেকে 2014 সাল অবধি এই আসন কংগ্রেসের দখলে ছিল। 1999, 2004 এই দুবার এখান থেকে এমপি হন কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমুন্সী, এবং 2009 সালে প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী দীপা দাসমুন্সী এমপি হন। 2014 সালে এই আসন কংগ্রেস থেকে ছিনিয়ে নেয় সিপিএম, এবং সিপিএম এর মোহাম্মদ সেলিম এখান থেকে জিতে এমপি হয়েছিলেন। যদিও ভোটের মার্জিন ছিল খুব কম, কিন্তু 2019 সালে এখান থেকে বিজেপি জিতে যায়। 2014 সালে বিজেপি 18% ভোট পেয়ে 3 নম্বরে এবং তৃণমূল 17% ভোট পেয়ে 4 নম্বরে ছিল। তারা 2019 সালে এসে 1 নম্বরে আর 2 নম্বরে চলে আসে। বিজেপি 40% ভোট পেয়ে জিতে যায় আর তৃণমূল 35% ভোট পেয়ে 2 নম্বরে থেকে যায়। এবার এই আসনে সিপিএম আর কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড রয়েছে, সুতরাং তারা একটা পার্সেন্টেজ মুসলিম ভোট কিন্তু কাটবে।
এবারে সেই ভোটটা যদি তৃণমূল নিজের দিকে টানতে পারে তাহলে কিন্তু তৃণমূলের জয় প্রায় কনফার্ম। এবারে এবছর এখান থেকে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। এই কৃষ্ণ কল্যাণী 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতে এমএলএ হন, কিন্তু তারপরেই আবার চলে আসেন তৃণমূলে এবং তৃণমূলে এসে 2024 লোকসভাতে টিকিট পেয়ে যান। বিজেপি এখান থেকে প্রার্থী করেছে কার্তিক পালকে, কংগ্রেস এখান থেকে প্রার্থী করেছে আলী ইমরাজকে। কিন্তু এই আলী ইমরাজ যদি মুসলিম ভোট কেটে নেয় তাহলে কিন্তু তৃণমূলের লস, তাহলে এখানে বিজেপির জয় প্রায় কনফার্ম। কিন্তু এখানে বিজেপির একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। বিজেপির গতবারে এখান থেকে উইনিং ক্যান্ডিডেট ছিলেন দেবশ্রী চৌধুরী, কিন্তু সেই দেবশ্রী চৌধুরী এখান থেকে এবছর ভোটে দাঁড়াননি, তার বদলে কার্তিক পালকে নামানো হয়েছে। তো এই দুই দিক বিচার করে দেখা যাচ্ছে এখানে কিছুটা হলেও তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপির থেকে। এরপরে কথা বলবো বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে। এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে এবারে প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর তৃণমূল থেকে দাঁড়িয়েছেন বিপ্লব মিত্র। এই বিপ্লব মিত্র 2019 লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে চলে গেছিলেন, কিন্তু আবার 2021 ভোটের আগে তৃণমূলে ফেরত আসেন, ফেরত এসে তৃণমূলের টিকিটে এমএলএ হন, তারপর আবার রাজ্যের মন্ত্রিত্বও পান। এবং এখান থেকে গতবারে বিজেপি মাত্র 33,000 ভোটের মার্জিনে জিতেছিল। আর 2021 বিধানসভা ভোটের যদি আমরা ফলাফল দেখি, এই বালুরঘাটের 7টি বিধানসভার মধ্যে 4টিতে তৃণমূল এগিয়ে রয়েছে। আর যেহেতু এই বিপ্লব মিত্র গতবারে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, তো হঠাৎ করে তার বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে চলে যাওয়ার ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল তৃণমূলে। তো এই দিকগুলো বিচার করে দেখলে হয়তো তৃণমূল বালুরঘাটে জিতে গেলেও যেতে পারে। এর পরে কথা বলবো মালদা উত্তর নিয়ে। এই মালদা উত্তরে কিন্তু লড়াই তৃণমূল বিজেপি নয়, এখানে লড়াই ত্রিমুখী লড়াই, তৃণমূল বিজেপি এবং কংগ্রেস। আর এই ত্রিমুখী লড়াইতে মেন ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোট যদি তৃণমূল আর কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যায় সেক্ষেত্রে লাভ কিন্তু বরাবর বিজেপির। এখানে কংগ্রেস প্রার্থী করেছে মুস্তাক আলমকে, আর বিজেপি প্রার্থী করেছে গতবারের উইনিং ক্যান্ডিডেট খগেন মুর্মুকে। তৃণমূল প্রার্থী করেছে প্রসূন ব্যানার্জিকে। গতবারে খগেন মুর্মু প্রায় 84,000 ভোটের মার্জিনে এখান থেকে জিতেছিলেন। বিজেপি পেয়েছিল 37% ভোট, তৃণমূল পেয়েছিল 31% ভোট, আর কংগ্রেস পেয়েছিল 22% ভোট। কংগ্রেসের এই 22% ভোটের মধ্যে মুসলিম ভোট যদি তৃণমূল নিচের দিকে টানতে না পারে তাহলে কিন্তু বিজেপির জয় এখান থেকে কনফার্ম। এরপরে কথা বলবো মালদা দক্ষিণ। 2019 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিজেপির হাওয়ার মধ্যে কংগ্রেস মাত্র 2টো সিটে জিতেছিল। সেই 2টো সিটের মধ্যে একটা সিট হচ্ছে কিন্তু মালদা দক্ষিণ। মাত্র 8,222 ভোটে কংগ্রেস এখান থেকে জিতেছিল। এখানেও লড়াই ত্রিমুখী, কংগ্রেস তৃণমূল বিজেপি। কংগ্রেস এবার এখান থেকে প্রার্থী করেছে ইশাখা চৌধুরীকে, বিজেপি প্রার্থী করেছে শিরূপা মিত্র, আর তৃণমূল প্রার্থী করেছে অক্সফোর্ড ফেরত পিএইচডি স্কলার শাহনওয়াজ আলীকে। এখানেও মালদা উত্তরের মতো ত্রিমুখী লড়াই, আর এখানেও সুবিধা হওয়ার চান্স কিন্তু বিজেপির। এরপরে কথা বলবো জঙ্গিপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সিট। এখান থেকে প্রণব মুখার্জি 2বার জিতে এমপি হয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে তার ছেলে অভিজিৎ মুখার্জি এখান থেকে জিতে এমপি হন। এখানে কংগ্রেস প্রার্থী করেছে মুর্তাজা হোসেনকে, তৃণমূল প্রার্থী করেছে খালিলুর রহমানকে, আর বিজেপি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষকে। কিন্তু এটা তৃণমূলের প্রায় উইনিং সিটই বলা যেতে পারে। এর পরে কথা বলবো বহরমপুর। এই বহরমপুর হচ্ছে এমন একটা সিট যেটা 1999 থেকে টানা কংগ্রেস জিতে আসছে। কংগ্রেস বলা ভুল হবে, অধীর রঞ্জন চৌধুরী জিতে আসছেন এবং এটা অধীর গড় নামে পরিচিত। তো 2019-এও যখন টিএমসি বনাম বিজেপি খেলায় পশ্চিমবঙ্গ মত্ত, সেখানে এই বহরমপুর থেকে প্রায় 80,000-এরও বেশি ভোটে অধীর চৌধুরী জিতে যান। সেবার কিন্তু এখানে লড়াই হয়েছিল কংগ্রেস বনাম টিএমসি, কিন্তু এবারে লড়াইতে বিজেপিও ঢুকে গেছে। বিজেপি এবার এখান থেকে প্রার্থী করেছে ডক্টর নির্মল কুমার সাহাকে, আর টিএমসি প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। এবার এখানে এই বছর ত্রিমুখী লড়াইতে প্রধান ভূমিকা যেটা পালন করবে সেটা হচ্ছে কিন্তু 52% মুসলিম ভোট। এই 52% মুসলিম ভোটের বেশিরভাগটা যেদিকে যাবে সেই কিন্তু এবার জিতবে। তো সেই হিসাবে দেখতে গেলে বিজেপির এখানে জেতার চান্স প্রায় নেই বললে চলে। কিন্তু বিজেপি নিজে না জিতলেও বিজেপি কাউকে জেতা থেকে আটকে দিতে পারে, কারণ বিজেপি অ্যান্টি টিএমসি হিন্দু ভোট সেটা যত কাটবে তত কিন্তু টিএমসির লাভ। এবং এই বহরমপুর লোকসভার 7টি বিধানসভার মধ্যে 2021 বিধানসভা ভোটে 6টি যায় টিএমসির দখলে, আর একটি মাত্র সিট পায় বিজেপি। তো এই সব হিসাব দেখলে যে কেউ বলে দেবে যে এবারে বহরমপুরে টিএমসির জেতা প্রায় কনফার্ম। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বলছে যে 2021 অ্যাসেম্বলিতে টিএমসি জিতলেও এবছর লোকসভাতে কোথাও যেন অধীর চৌধুরী 1% হলেও এগিয়ে রয়েছে। এরপরে আমরা কথা বলবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গতবারে টিএমসি এখান থেকে জিতেছিল। এবার এখানে লড়াই টিএমসির আবু তাহের খানের সাথে সিপিএম এর মোহাম্মদ সেলিমের। এখানেও ভোটে প্রধান ভূমিকা পালন করছে 60% মুসলিম ভোট। তো সেই জায়গা থেকে বিজেপির জেতার চান্স প্রায় নেই বললেই চলে। তো মেন লড়াইটা হবে তৃণমূল বনাম সিপিএম। তো সেই লড়াইতে তৃণমূল এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর আমরা চলে আসবো কৃষ্ণনগরে। এই কৃষ্ণনগরে গতবার এখান থেকে জিতেছিলেন টিএমসির মহুয়া মিত্র, এবং 2021 বিধানসভা ভোটে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই টিএমসি জিতেছিল। কৃষ্ণনগর সিটি নর্থে জিতেছিলেন বিজেপির মুকুল রায়, কিন্তু জেতার পর তিনি তৃণমূলে গেছেন কি বিজেপিতে থেকেছেন সেটা তিনি নিজেও জানেন না, আর আমাদেরও অজানা। কিন্তু এবার এখানে মেন লড়াই তৃণমূলের মহুয়া মিত্র এবং বিজেপির রাজমাতা অমৃতা রয়ের মধ্যে। এই অমৃতা রয় ভোটে টিকিট পাওয়ার মাত্র 1 সপ্তাহ আগে বিজেপিতে জয়েন করেছেন। এবার দেখা যাক তিনি মহুয়া মিত্রকে কতটা ফাইট দিতে পারেন।
গতবারে মহুয়া মৈত্র এখান থেকে প্রায় 63,000-এরও বেশি ভোটে জিতেছিলেন। তো 2019-এর ডেটা এবং 2021-এর ডেটা বলছে যে এবারে 1% হলেও মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন। এবার আসল রেজাল্ট কি হয় সেটা তো 4ই জুন জানা যাবে। এরপর আমরা কথা বলবো যে লোকসভা কেন্দ্র নিয়ে, সেই লোকসভা কেন্দ্রে বিজেপি বলতে পারে যে এটা আমাদের কনফার্ম সিট। এটা হচ্ছে রানাঘাট। রানাঘাটে 2019-এ বিজেপি প্রায় 2,33,000 ভোটের মার্জিনে জিতেছিল। এবারে বিজেপি তাদের সিটিং এমপি জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছে, আর তৃণমূল প্রার্থী করেছে মুকুটমণি অধিকারীকে। এরপরে চলে আসবো বনগাঁ লোকসভা কেন্দ্রে। এই বনগাঁ লোকসভা কেন্দ্রেও 2019-এ বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর জিতেছিলেন। এবারেও বিজেপি তাদের সিটিং এমপি শান্তনু ঠাকুরকেই প্রার্থী করেছে। এই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই বিজেপি জিতেছিল 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে। কিন্তু তার মধ্যে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন, আর তাকেই তৃণমূল এবারে এখান থেকে প্রার্থী করেছে। এবারের এই ভোটে বনগাঁতে কিন্তু তৃণমূল বিজেপির লড়াই হাড্ডাহাড্ডি, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে। এরপরে চলে আসবো বঙ্গ রাজনীতির এক বিতর্কিত লোকসভা সিট ব্যারাকপুর। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 2019-এ জিতেছিলেন বিজেপির অর্জুন সিং। তৃণমূলে টিকিট না পেয়ে ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং 14,000 মার্জিনে বিজেপির টিকিটেই ব্যারাকপুর থেকে জিতে যান। আবার 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে যখন তৃণমূল জিতে যায় তখন তিনি আবার তৃণমূলে ফেরত আসেন। আবার 2024-এ যখন তাকে তৃণমূল টিকিট দিল না তখন আবার বিজেপিতে গিয়ে বিজেপি টিকিট থেকে দাঁড়ান। এবার তৃণমূল এখানে প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে এই ব্যারাকপুরের 7টি বিধানসভায় 7টিতেই টিএমসি খুব বড় মার্জিনে জয় পেয়েছিল এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট ব্যাংকে সিপিআইএম এর একটা হোল্ড রয়েছে। এবার সিপিআইএম এই লোকসভা ভোটে সেই হোল্ড ধরে রাখতে পারলো কি পারলো না, তার থেকেও অর্জুন সিং এর ক্ষেত্রে বড় চাপ অর্জুন সিং নিজেই, কারণ দুদিন অন্তর এইভাবে দল পরিবর্তন করলে ভোট ব্যাংকে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই। তো সেদিক দিয়ে দেখতে গেলে টিএমসি অ্যাডভান্টেজেই রয়েছে। আর 2019-এ মার্জিন ছিল মাত্র 14,000, তো সেটাকে ওভারকাম করা এমন কোনো ব্যাপার নয়। এরপর কথা বলবো দমদম লোকসভা কেন্দ্র নিয়ে। এখানে টিএমসি প্রার্থী করেছে তাদের সিটিং এমপি সৌগত রয়কে, আর বিজেপি প্রার্থী করেছে এক্স টিএমসি এমএলএ শিলভদ্র দত্তকে। 2019-এ এখান থেকে টিএমসি প্রায় 53,000 ভোটে জিতেছিল এবং 2021-এর বিধানসভা ভোটে 7টি বিধানসভা সিটেই 7টিতেই টিএমসি জিতে যায়। কিন্তু এবার লড়াইটা শুধু তৃণমূল বিজেপি নয়, এখানে লড়াইতে এবছর ঢুকে পড়েছে সিপিএম প্রার্থী করেছে তাদের হেভিওয়েট প্রার্থী সুজন চক্রবর্তীকে। তো এবার যদি এখানে ত্রিমুখী লড়াই হয় সেক্ষেত্রে লাভটা কিন্তু তৃণমূলের, কারণ সিপিএম অ্যান্টি টিএমসি ভোটটা কাটবে। তো অ্যান্টি টিএমসি ভোটটা দুভাগে ভাগ হয়ে যাবে, বিজেপি আর সিপিএম। তো সেক্ষেত্রে লাভ টিএমসির। এরপরে কথা বলবো বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে। এই বারাসাত লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী করেছে তাদের সিটিং এমপি কাকলি ঘোষ দস্তিদারকে। 2019-এ এখানে প্রায় 1 লক্ষেরও বেশি মার্জিনে টিএমসি জিতেছিল। 2021-এর বিধানসভা ভোটেও সব সিটে টিএমসি জিতেছিল। তো সেদিক দিয়ে দেখতে গেলে এবারেও টিএমসি এগিয়ে রয়েছে এখানে। এরপরে চলে আসবো বঙ্গ রাজনীতির আরেকটা বিতর্কিত লোকসভা কেন্দ্রে, বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে অবস্থিত সন্দেশখালী, যে সন্দেশখালী নিয়ে বিগত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতি প্রায় উত্তাল। গতবারে এই বসিরহাট কেন্দ্র থেকে টিএমসির প্রার্থী হয়েছিলেন নুসরত জাহান। প্রায় 3.5 লক্ষেরও বেশি ভোটে এখান থেকে জিতে এমপি হয়েছিলেন। এবার এত মানুষের সাপোর্ট পাওয়ার পরে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে যাওয়া বা সংসদে যাওয়াকে বাদ দিয়ে তিনি বিদেশ ভ্রমণটাকেই প্রাধান্য দিয়েছেন। কিন্তু সেসব তর্ক বিতর্ককে সাইডে রেখে ডেটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে এবারেও বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে। এরপরে কথা বলবো জয়নগর লোকসভা কেন্দ্র নিয়ে। এই জয়নগর লোকসভা কেন্দ্রে 2019-এ টিএমসি জিতেছিল প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে। এবারেও এই সিটে টিএমসি জেতার চান্সই বেশি। এরপরে চলে আসবো মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে গতবারে টিএমসি প্রায় 2 লক্ষেরও বেশি ভোটে জিতেছিল এবং এবারেও এখানে টিএমসি এগিয়ে রয়েছে। এরপরে আরেকটা হাই প্রোফাইল সিট ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার সিটে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করতেই কালাঘাম ছুটে যায়। এবার এটাকে অনেকে বলছেন স্ট্র্যাটেজি, আবার অনেকে বলছেন যে ভয় পেয়ে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। তো সেসব সাইডে রেখে আমরা যদি দেখি, এবার টিএমসির প্রার্থী রয়েছেন এখান থেকে অভিষেক ব্যানার্জি, বিজেপির প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, আর সিপিএম এর প্রার্থী রয়েছেন প্রতিকুর রহমান। যতই যে যা বলুক, এটা কিন্তু টিএমসির প্রায় কনফার্ম সিট। এরপরে চলে আসবো আজকের 22তম লোকসভা কেন্দ্র যাদবপুরকে নিয়ে। এটাই আজকের আলোচনার শেষ লোকসভা কেন্দ্র। এরপরে বাকি 20টি লোকসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী এপিসোডে। তো এই যাদবপুরে গতবারে জিতেছিলেন টিএমসির মিমি চক্রবর্তী প্রায় 2.5 লক্ষেরও বেশি ভোটে। এবারেও টিএমসি এখানে তাদের তারকা প্রার্থী দাঁড় করিয়েছে। মিমি চক্রবর্তী রাজনীতি থেকে অবসর নিয়েছেন, কিন্তু তার জায়গায় টিএমসি দাঁড় করিয়েছে সায়নী ঘোষকে। এবার বরাবর সিপিএম এর গড় হিসেবে পরিচিত যাদবপুরে সিপিএম দাঁড় করিয়েছে তাদের যুব নেতা সৃজন ভট্টাচার্যকে, আর বিজেপি দাঁড় করিয়েছে অনির্বাণ গাঙ্গুলিকে। এবার এখানে লড়াই টিএমসি বনাম সিপিআইএম, কিন্তু বিজেপিও কোথাও কোথাও লড়াইয়ে ঢুকে পড়তে পারে। আর বিজেপি যদি লড়াইতে ঢুকে যায় তাহলে এটা কিন্তু টিএমসির কনফার্ম উইন সিট হয়ে যাবে। 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টিতে টিএমসি জিতে,
বাকি একটি ভাঙড় বিধানসভায় সবাইকে অবাক করে নতুন রাজনৈতিক দল আইএসএফ জিতে যায়। এবারে এই আইএসএফ কিন্তু সিপিআইএম এবং কংগ্রেসের সাথে জোটে রয়েছে, তো সেদিক দিয়ে দেখতে গেলে সিপিআইএম এর সৃজন ভট্টাচার্যের একটা জেতার চান্স রয়েছে, কিন্তু লড়াইতে যখন বিজেপি রয়েছে সেক্ষেত্রে টিএমসি এগিয়ে থাকবে। তো আজকে আমরা কথা বললাম 22টা লোকসভা কেন্দ্র নিয়ে। তো আমাদের প্রেডিকশন অনুযায়ী 13টি লোকসভা কেন্দ্রে জেতার চান্স রয়েছে টিএমসির এবং 8টি লোকসভা কেন্দ্রে জেতার চান্স রয়েছে বিজেপির এবং একটি লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে জেতার চান্স রয়েছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর। এবারে আসল রেজাল্ট কি হয় সেটা তো আমরা 4ই জুন জানতে পারবো এবং 4ই জুন এটা নিয়ে আমরা ভিডিও বানাবো যে আমরা যেখানে যেখানে প্রেডিকশন করেছিলাম, অ্যানালিসিস করে যেটা আমরা দেখেছিলাম সেটার সাথে জনগণের রায় কতটা মিলল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা এখনও অবধি আমার সাথে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই 22টা লোকসভা কেন্দ্র নিয়ে আমরা যা মতামত দিলাম সেই মতামতের সাথে আপনারা একমত কিনা। আপনারা যদি কোথাও মনে করেন যে ভিন্ন কিছু ফলাফল হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দূরে থাকুন।